আচ্ছা, টাকা আর সম্পদ নিয়ে আমরা যেভাবে ভাবি, সেই ভাবনার ধরনটা একটু বদলে ফেললে কেমন হয়? চলুন না, আজ এই বিষয়টাকে একদম সহজ করে বোঝার চেষ্টা করা যাক। শুরুতেই একটা প্রশ্ন করি, খুব সহজ প্রশ্ন, কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ গভীর। টাকা দিয়ে কেনা যায় এরকম সবচেয়ে বড় জিনিসটা কি হতে পারে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার সুরটা ঠিক করে দেবে। দেখুন, টাকা দিয়ে যে শুধু জিনিসপত্র কেনা যায় তা কিন্তু নয়। এটা আমাদের মানসিক শান্তি দেয়, ভালো স্বাস্থ্য বা ভালো খাবারের সুযোগ করে দেয়, নিরাপত্তা দেয়। টাকার মাধ্যমে জীবনে আমরা বিভিন্ন অপশন বা বিকল্প বেছে নিতে পারি, ঝুঁকি নেওয়ার সাহস পাই আর আরামদায়ক জীবন কাটাতে পারি। নতুন নতুন অভিজ্ঞতা তো আছেই, কিন্তু এই সব কিছুর ওপরে টাকা আমাদের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা কেনে, সেটা হলো স্বাধীনতা। কিন্তু এই যে আমরা কাগজের নোট বা ডিজিটাল সংখ্যা ব্যবহার করি, এর আসল শক্তিটা আসে কোত্থেকে? এই যে মূল্য, এই ধারণার পেছনের সত্যিটা কি? চলুন এবার একটু গভীরে যাই। অনেক অনেক কাল আগে, যখন টাকা পয়সা এসব কিছুই ছিল না, তখন চলত বিনিময় প্রথা, মানে বার্টার সিস্টেম। ধরুন 1 লিটার দুধের বদলে হয়তো 3টে ডিম দেওয়া নেওয়া হতো। কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি কারো 1.5 লিটার দুধ লাগত, তখন কি হতো? লেনদেনটা কি পরিমাণ কঠিন হয়ে যেত, তাই না? ঠিক এই জটিল সমস্যার সমাধান হিসেবেই কিন্তু টাকার জন্ম। টাকা হলো এমন একটা মাধ্যম যার মূল্য সরকার নিশ্চিত করে। কিন্তু মজার ব্যাপার কি যাবেন? এই কাগজের নিজস্ব কোনো অন্তর্নিহিত মূল্য নেই। মানে এটা সোনা বা রূপার মতো কিছু না। তাহলে এটা কাজ করে কিভাবে? উত্তরটা খুব সহজ। আমাদের সবার সম্মিলিত বিশ্বাসের উপর। আমরা সবাই মিলে যেহেতু এই ব্যবস্থাকে বিশ্বাস করি, ঠিক সেই কারণেই এর মূল্য আছে। এটা আসলে পুরোটাই একটা সামাজিক চুক্তি। আচ্ছা, এবার আমরা এমন কিছু সাধারণ ভুল নিয়ে কথা বলবো যেগুলো আমাদের সম্পদ তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায়। এগুলোকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে বরং ভাবা ভালো যেগুলো কিছু কমন ফাঁদ, যেগুলো সম্পর্কে আমাদের শুধু একটু সতর্ক থাকতে হবে। এরকম প্রায় 12টার মতো আর্থিক ফাঁদ আছে। চলুন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ফাঁদ নিয়ে কথা বলা যাক, যেগুলোতে আমরা প্রায়ই নিজেদের অজান্তেই পা দিয়ে ফেলি। চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংকে একটা দ্বিধারী তলোয়ারের সাথে তুলনা করা যেতে পারে। একদিকে যখন বিনিয়োগ করা হয় তখন এটা খুব দ্রুত সম্পদ বাড়িয়ে তোলে, কিন্তু অন্যদিকে যখন কেউ উঁচু সুদের লোন বা ক্রেডিট কার্ডের দেনায় পড়ে, তখন এই একই চক্রবৃদ্ধি ঠিক ততটাই দ্রুত তার সম্পদ ধ্বংস করে দেয়। এটাই হলো চক্রবৃদ্ধির ভয়ঙ্কর দিকটা। প্রায়ই দেখা যায় স্বল্প মেয়াদী চিন্তাভাবনা, যেমন আজ খরচ করে ফেলি, কালকেরটা কাল দেখা যাবে। এই মনোভাবটাই আমাদের ঋণের এক ভয়ঙ্কর চক্রে আটকে ফেলে। বিশেষ করে যখন হাতে টাকা না থাকলেও ক্রেডিট কার্ড দিয়ে খরচ করার অভ্যাস তৈরি হয়, তখন এই ফাঁদটা আরও গভীর হতে থাকে। আর তখন দীর্ঘমেয়াদী সঞ্চয় বা বিনিয়োগের পথটাই বন্ধ হয়ে যায়। এবার আসি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কথায়। এটা অনেকটা নীরব ঘাতকের মতো কাজ করে। ধরুন আজ কারো কাছে ১০০ টাকা আছে, যা দিয়ে নির্দিষ্ট পরিমাণ জিনিস কেনা যাচ্ছে। কিন্তু পরের বছর জিনিসপত্রের দাম তো বাড়বে, তাই না? তখন ওই একই ১০০ টাকা দিয়ে কিন্তু আগের চেয়ে কম জিনিস কেনা যাবে। এই স্লাইডটা খুব ভালোভাবে দেখাচ্ছে যে সময়ের সাথে সাথে টাকার আসল মূল্য কিভাবে কমে যায়। তাই শুধু টাকা জমানোই যথেষ্ট নয়, তাকে মুদ্রাস্ফীতির হারের চেয়ে দ্রুত বাড়ানোটাও খুব জরুরি। আরও কিছু কমন ফাঁদ আছে কিন্তু, যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। যেমন সম্পদ তৈরির জন্য শুধু একটা চাকরির আয়ের ওপর নির্ভর করা, কিংবা ধরুন বিনিয়োগ থেকে লাভের ওপর যে ট্যাক্স দিতে হয় সেটা বেমালুম ভুলে যাওয়া। আবার অনেকেই জিরো রিস্ক বা একদমই ঝুঁকি নেই এই ধরনের অবাস্তব কথায় বিশ্বাস করে ফেলেন। অহংকারের বশে ভুল আর্থিক সিদ্ধান্ত নেওয়া বা বিভিন্ন ফি, সাবস্ক্রিপশনের মতো লুকানো খরচগুলোকে পাত্তা না দেওয়াও কিন্তু মারাত্মক ভুল। এখানে একটা বেশ কঠিন কিন্তু খুব জরুরি কথা বলা হয়েছে। কথাটা হলো, এই যে সিস্টেমটা, এটা আপনাকে গরিব রাখার জন্যই ডিজাইন করা হয়েছে। এটা আপনার নাগালের বাইরের জিনিস আপনাকে বিক্রি করতে চাইবে, আপনাকে উঁচু সুদে লোন নিতে উৎসাহ দেবে। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের ভাবতে সাহায্য করে যে সবটা হয়তো ব্যক্তিগত ভুল নয়, এর পেছনে একটা বড় সিস্টেমও কাজ করছে, আর এটা আমাদের আরও বেশি সতর্ক করে তোলে। তাহলে প্রশ্ন হলো, এই সব ফাঁদ থেকে বেরিয়ে আসার উপায় কি? উপায় একটাই, প্রকৃত সম্পদ তৈরি করা। আর এর জন্য সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো মানসিকতার একটা বড় পরিবর্তন। একজন শুধুই ভোক্তা থেকে একজন সৃষ্টিকর্তা হয়ে ওঠার মানসিকতা। আমাদের মধ্যে একটা খুব প্রচলিত ভুল ধারণা আছে যে সম্পদ জিনিসটা সীমিত, মানে এটা একটা জিরো সাম গেম, যেখানে একজনকে ধনী হতে হলে আরেকজনকে গরিব হতেই হবে। কিন্তু সত্যি বলতে
এই ধারণাটা একদমই ঠিক নয়। সম্পদ সীমিত নয়, সমাজে নতুন ভ্যালু বা মূল্য তৈরি করার মাধ্যমে নতুন সম্পদ সৃষ্টি করা সম্ভব। আসলে সম্পদ তৈরির পথটা কিছু কৌশল বা টেকনিকের চেয়েও অনেক বেশি মানসিকতার উপর নির্ভর করে। মানে স্বল্পমেয়াদী লাভের কথা না ভেবে লম্বা সময়ের জন্য চিন্তা করা, শুধু বেতনের উপর নির্ভর না করে আয়ের একাধিক উৎস তৈরি করা, ঝুঁকি পুরোপুরি দূর করার চেষ্টা না করে সেটাকে ম্যানেজ করতে শেখা। আর মনে রাখতে হবে, বিনিয়োগ কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার কোনো স্কিম নয়, তাই ধীরে সুস্থে এগোতে হবে। আর সবকিছুর সাথে একটা জরুরি তহবিল তৈরি করে নিজের জন্য একটা সেফটি মার্জিন রাখতেই হবে। যেহেতু সম্পদ সীমিত নয় এবং নতুন সম্পদ তৈরি করা সম্ভব, তাহলে শেষ প্রশ্নটা সবার জন্য, আমরা কোন নতুন মূল্য তৈরি করব? এই প্রশ্নটির উত্তর খোঁজার মধ্যেই হয়তো সবার সম্পদ তৈরির যাত্রার আসল শুরুটা লুকিয়ে আছে।